নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, যানজট রুখতে রায়গঞ্জের টোটোতে বসছে কালার কোড। ধাপে ধাপে কালার অনুযায়ী চলাচল করবে টোটো। প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশা দেখা দিয়েছে টোটো চালকদের মধ্যে। রোজ টোটো না চালালে রুজি রোজগারে প্রভাব পড়বে বলে দাবি টোটো চালকদের, যদিও এতে টোটো চালকদের উপকার হবে বলে মনে করছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। হ্যাঁ, শুনেছি 2 কালারের করে টোটো চলবে। সুবিধা আর কি হবে, নীল টোটো আর সাদা টোটো করে এগুলো কি আর হবে? এইগুলো মনে করো যে আরো অশান্তি হয়ে যাবে। রায়গঞ্জ শহরে একটি জ্বলন্ত সমস্যা হলো যানজট। শহরে সকাল থেকে সন্ধ্যা ক্রমাগত যানজটের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। আর এই যানজটের অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত টোটো চলাচল। অনেকে মনে করেন শহরে মানুষের তুলনায় বেড়ে গিয়েছে টোটোর সংখ্যা। এতে শুধু যানজট নয়, ঘটছে দুর্ঘটনাও। এত টোটো চললে বাকি গাড়ি ঘোড়া চলবে কি করে, এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। অফিস টাইমে নাজেহাল অবস্থা তৈরি হয়, যানজটে আটকে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। এর থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সম্প্রতি এ নিয়ে বৈঠকও হয়েছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে কালার কোড মেনে চলাচল করবে টোটো। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, শহরে টোটো নিয়ন্ত্রণ করতে কালার কোড চালু হবে। 2 ধরনের কালার থাকবে, সবুজ এবং নীল। ধাপে ধাপে একদিন চলবে সবুজ টোটো, একদিন চলবে নীল টোটো। ফলে একদিকে টোটো চার্জের ব্যয়ভার কমবে, অন্যদিকে বাড়বে টোটোর চাহিদা। তো ওভারঅল রায়গঞ্জ খুব ভালোভাবে ডেভেলপমেন্টের দিকে রায়গঞ্জ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আরো টোটো নিয়েও কথা বলেছিলাম, মিটিং হয়েছে। হ্যাঁ, তো খুব শীঘ্রই এই যে রায়গঞ্জে খুব বাড়তি সংখ্যক যে টোটো আছে সেটাকে আমরা কালার কোড করে দিয়ে, হ্যাঁ, একদিন গ্রিন চলবে তো একদিন ব্লু চলবে। তাতে টোটোওয়ালাদেরও ভাবে নেন ডেইলি ওনাদের ব্যাটারি রিচার্জ করতে হয়, 100 টাকার মতো খরচা হয়। তো তারা এখন 15 দিন টোটো চালাতে পারবে মাসে, তো 15 দিনই ওনাদের রিচার্জ করতে হবে। আর তারপর দেখা যায় যে অনেক টোটো রাস্তায় খালি ঘুরে বেড়াচ্ছে, কারণ যাত্রীর থেকে টোটোর সংখ্যা বেশি হয়ে গেছিল। তো এখন যদি আমরা কালার কোড করে একদিন ব্লু আর একদিন যদি গ্রিন চালাই, তাহলে নিশ্চিত টোটোর চাহিদাও বাড়বে। হ্যাঁ, আর সেই হিসাবে টোটোওয়ালাদের খালি টোটো নিয়ে ঘুরতে হবে না, আর তাদের ব্যাটারিরও পয়সা পাবে, আর রায়গঞ্জ এই যানজট থেকে নিজাত হবে। জগন্নাথ সরকার নামের এক টোটো চালক বলেন, কালার কোড হিসাবে একদিন পর পর টোটো চললে চরম আর্থিক সমস্যায় পড়তে হবে তাদের। তাদের রুজি রোজগারে বড় প্রভাব পড়বে। 15 দিন তাদের বসে থাকতে হবে। তাদের সংসার চলবে কি করে? হ্যাঁ, শুনেছি 2 কালারের করে টোটো চলবে, সেটা শুনেছি। অসুবিধার মধ্যে হচ্ছে আমরা যেহেতু এটা কর্ম করে খাই, যেহেতু আমরা শিক্ষিত ছেলে, যেহেতু এখন অন্য কাজ করতে পারি না। কিন্তু যে 15 দিন যে আমাদের নির্দেশিকাটা যেটা দিচ্ছে সরকার, এটা হলে আমাদের খুব অসুবিধা। কারণ পরবর্তীতে যে আমরা 15 দিন যে আমরা বসে থাকতে হবে, এর জন্য আমার ফ্যামিলি চলবে না এবং ছেলে পেয়ে নিয়ে ভুক্তভোগী পড়তে হবে আমাদের। প্রতিটা আমাদের টোটোওয়ালাদের অসুবিধা আছে। এটা যদি আমাদের প্রশাসন থেকে বা আমাদের মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদের দিকে একটু দেখে যে আমরা বেকার ছেলে যেভাবে করে সবাই মিলে খেতে পারবো, আশা রাখবো যে সেই চেষ্টাটাই আমাদের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবদার থাকবে, যেন আমাদের কাজটা ভালোভাবে সাফল্য করতে পারে, আমরা সবাই মিলে কর্ম করে খেতে পারি, ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে পারি। শ্যামসুন্দর গোস্বামী নামের অপর এক টোটো চালক বলেন, কালার কোডের বিষয়ে শুনেছেন তিনি। 2 কালারের টোটো ধাপে ধাপে চললে সমস্যা বাড়বে বইকি। সুবিধা আর কি হবে, নীল টোটো আর সাদা টোটো করে এগুলো কি আর হবে? এইগুলো মনে করো যে আরো অশান্তি হয়ে যাবে। কেমন অশান্তি হয়ে যাবে যদি মনে করো নীল টোটো আর সাদা টোটো 15 দিন এটা চলবে, 15 দিন বন্ধ থাকবে, 15 দিন ওটা চলবে, এরকম যদি অল্টারনেট হয়, আমরা তো সব তো বন্ধনে জড়িত। আমরা কি করবো বন্ধনটা মেনটেনেন্স, তাই কি না? এখন আমাদেরকে এমন একটা সরকার একটা করবে যেন আমাদের
সুবিধাজনক হয়, আমরা বন্ধনটা চালাতে পারি, সংসারটা রক্ষা করতে পারি। এর জন্য মনে করেন যে আমাদের যদি রুট ভাগ করে দেয়, যেরকম আমার বাড়ি হলো শ্মশান কলোনি, আমার শ্মশান কলোনিতে বাস স্ট্যান্ড আসতেই, বাস স্ট্যান্ড তো মাস্ট, কি শ্মশান কলোনিতে আমাকে হসপিটাল আমাকে যাতে, এগুলো তো আমাকে পরিষেবা দিতেই হবে, তাই কি না? এতটুকু যেন আমি আমি লোকাল ছেলে, আমাকে এতটুকু আমাকে তো চলার জন্য তারা যদি সার্ভিস না দেয়, তাহলে তো আমি বন্ধন নিয়ে আমার এই গাড়ি ঘোড়া চালানো যেন লাইফটাই বেকার হয়ে যায়। উত্তর দিনাজপুর টোটো কর্মী সংগঠনের সম্পাদক কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রশাসন যে পদক্ষেপ নিতে চলেছে তাতে টোটো চালকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসনের দেখা দরকার। ওরা তো বলছে এই প্রশাসন যে নতুন স্টেপটা নিয়েছে টোটোর এগেনস্টে, সেটা ওদের কাছে সবার কাছে একটু মানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। যে 15 দিন করে সবুজ চলবে, 15 দিন করে নীল টোটো চলবে, সেখানে তাদের সমস্যাটা হচ্ছে যে 15 দিন করে তারা যে গাড়ি চালাবে, বাকি 15 দিন তারা করবে কি? সেটা প্রশাসনকে সবার প্রথমে দেখা দরকার যে 15 দিনটা তাদের যাবে কোথায়। ওই 15 দিনের জন্য তাদের বন্ধন মাথায় চাপ আছে, তাদের পারিবারিক সমস্যাগুলো আছে, অসুখ বিসুখ সবই আছে। তো তারা যে 15 দিন বসে থাকবে, ওই 15 দিনে তারা করবে কি? এটাই হলো মেন সমস্যা ওদের, যেটা আমাদেরকে সবাই এসে বলছে। আমরাও চেষ্টা করছি উপরে কথা বলার, আমার উপরে যারা আছে তাদের সাথে কথা বলার, কথা বলে দেখি কি হচ্ছে। একটা যে কোনো শুরু হয় আসতে হবে প্রশাসনকে, এটা আমরা তো বলতে পারবো না। প্রশাসনের দরকার যে টোটো কর্মী সংগঠন যে যারা আছে তাদের সাথেও একটু বসে সবার সাথে আলোচনা করে যদি কোনো ডিসিশন নিত ভালো হতো। যে সংগঠনের যারা আছে তাদের সাথে একটু কথা বলা দরকার যে তারা কি চাচ্ছে অ্যাকচুয়ালি। সবার সাথে যদি আলোচনা করে যদি ডিসিশন নেওয়া হয়, সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আচমকা রান্নার গ্যাসের আমদানি বন্ধ রায়গঞ্জের ইন্ডিয়ান অয়েলের অধীনস্থ রায়গঞ্জের একটি ডিস্ট্রিবিউটর পয়েন্টে। এর জেরে বিগত 8 দিন ধরে চরম সমস্যায় গ্রাহকেরা। বর্তমান সময়ে গ্যাস ছাড়া এক মুহূর্ত চলা দায়, গ্যাস না পেলে হিঁসেলে হরতাল। তাই নিত্য প্রয়োজনীয় এই জ্বালানির আচমকা সংকটের জেরে উদ্বেগ তৈরি হয়েছে লালবিহারী এন্টারপ্রাইজের অধীনে থাকা গ্রাহকদের মধ্যে। এই প্রতিষ্ঠানের এক কর্ণধার শিবব্রত প্রামাণিক বলেন, গত 12ই নভেম্বর তার কাছে শেষ গাড়ি আনলোড হয়েছিল, তারপর আর গ্যাস আসেনি। তিনি বহুবার ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। প্রথম কথা, বিগত 12 নভেম্বর লাস্ট আমি গ্যাস পেয়েছি। তারপর থেকে কোনো গাড়ি আমার প্ল্যান্ট থেকে এখানে আসছে না। কেন আসছে না সেটা আমি আমাদের ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো কিছু করতে পারছি না, এবং অথেন্টিক কিছু পাচ্ছি না যে কি কারণে আমার গাড়ি লোড হচ্ছে না। কিন্তু এখানে অন্যান্য যে ডিস্ট্রিবিউটর তাদের ঠিক গাড়ি আসছে, সবকিছু হচ্ছে, আমার গাড়ি কেন আসছে না, আমার কি ফল্ট সেটা ওরা অথেন্টিক কিছু আমাকে জানাচ্ছেও না। অথচ আমার গাড়ি আজ 9 দিন থেকে কোনো লোড পাচ্ছি না। ওরা আমাকে বারবার ফোন করছে, গ্রাহকরা বলছে সব জায়গায় গ্যাস আছে, আপনাদের কেন গ্যাস নাই? তা আমরা তাদেরকে সদুত্তর দিতে পারছি না। গ্রাহককে তো আমি বলতে পারছি না যে আমার প্রবলেমটা কোথায়। আমাদের ডিভিশনাল অফিস শিলিগুড়ি যোগাযোগ করেছি, বিভিন্ন আমাদের যে যারা ওখানে আধিকারিকরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা করব এবং দেখছি, এই করে করে আজকে 9 দিন চলছে, 10 দিনে পড়লো আজকে, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। সব জায়গায় কি এরকম প্রবলেম? না, সব জায়গায় না। আমি তো আমাদের রায়গঞ্জে আরো ডিস্ট্রিবিউটর আছে, সেখান থেকে আমাদের একই প্ল্যান থেকে গাড়ি আসছে, তাদের কোনো প্রবলেম নাই। অথচ আমার কি প্রবলেম সেটার কোনো অথেন্টিক কিছু আমাকে জানাচ্ছেও না, তোমার এই কারণে তোমার গাড়ি আসছে না। এদিকে গ্যাস না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন গ্রাহকেরা। কেন এই পরিস্থিতি তৈরি হলো তা বুঝে উঠতে পারছেন না তারা। গ্যাসের খবরটা নিতে আসছি, যেমন যে কোনো মুহূর্তে গ্যাস শেষ হবে, লাগতে পারে আর লাগে। এখানে বললাম যে গ্যাস আসছে না, 7 দিন হলো, এরকম খবর পেলাম। আর সমস্যা হচ্ছে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে পরে তো কি হতে পারে, গ্যাস ছাড়া তার উপায় নাই। এই হচ্ছে সমস্যাটা। যে যাচ্ছে তো আসে দেখলে লোকজন যাচ্ছে, এদের সঙ্গে আমাদের কোনো খারাপ ব্যবহার নাই, কিন্তু গ্যাস থাকলে পাই। কিন্তু এখন এই সমস্যা কিভাবে মেটাবো সেটাই চিন্তা। না, আমি ভিতরে যাই না, এদের মুখে শুনলাম আর কি যে এই সমস্যাটা হচ্ছে, গ্যাস নাই না। গ্যাস না মেলায় প্রভাব পড়েছে স্কুলের মিড ডে মিলে। মিড ডে মিলে রান্না বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। বিগত 3 দিন থেকে আমি গ্যাসের ওখানে ফোন করছি, কিন্তু উনি আমাকে বারবার করে বলছেন যে আমাদের এখানে গ্যাস সিলিন্ডার ঢোকেনি, ঢুকলে আপনাকে পাঠিয়ে দেবো। কিন্তু আমাদের মূলত সমস্যাটা হচ্ছে, যদি আজকের মধ্যে গ্যাস সিলিন্ডার না ঢোকে, আজকের রান্নাটাই খুব কষ্ট করে চলছে, কালকে থেকে হয়তো আমাদের আর রান্নাটা হবে না। তো যদি কোনো ব্যবস্থা থাকে যে
গ্যাস সিলিন্ডারের সমস্যাটা মেটানোর, তাহলে সেটা যেন খুব সত্বর করা হয়। গ্যাস পাওয়া যাচ্ছে না, উনি বলছে 3 দিন থেকে আমাদের গাড়ি ঢুকছে না, সিলিন্ডার ঢুকছে না, তো আপনাদেরকে আমি কি করে দেবো। আমি বারবার ফোন করেছিলাম ওনাকে, তো উনি আমাকে বলছে ঢুকলে দিদিমণি আমি পাঠিয়ে দেবো, কিন্তু 3 দিন হয়ে গেছে গ্যাস সিলিন্ডার আমরা এখনো পাইনি। তাহলে কি করে চলছে মিড ডে মিল? কোনোভাবে মানে বাচ্চারা যেন না খেয়ে যায়, সেইভাবেই ডাল ভাত নর্মাল যেন তাড়াতাড়ি হয় যে রান্নাটা, সেইভাবে করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকেই সেটা শেষ, মানে কালকে আর হবে বলে আমার মনে হয় না। 20শে নভেম্বর বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জননেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ দিবস পালিত হলো রায়গঞ্জ শহরে। 2017 সালে এই দিনই অসুস্থতার কারণে প্রয়াত হন তিনি। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এদিন শহরের শিলিগুড়ি মোড়ে অবস্থিত জননেতার পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে সকলেই মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলের সদস্য সাধন বর্মন, বরুণ ব্যানার্জি, অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। রায়গঞ্জ তথা জেলার উন্নয়নে প্রিয়রঞ্জন দাশমুন্সির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আজকে প্রিয়দার প্রয়াণ দিবস, 8তম প্রয়াণ দিবসে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানালাম। আমাদের সব কোঅর্ডিনেটর এবং আমাদের বণিক সভা এবং আমাদের সাংবাদিক সবাই মিলে আমরা প্রিয়রঞ্জন দাশমুন্সিকে শ্রদ্ধা নিবেদন করি। বুধবার 20শে নভেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ দিবস। এদিন যথাযথ শ্রদ্ধার সাথে দিনটিকে পালন করা হলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, লিয়াকত আলী সহ অনেকেই। রায়গঞ্জ তথা এই জেলায় প্রিয়রঞ্জন দাশমুন্সির আমলে কি কি উন্নয়নমূলক কার্য সাধন হয়েছিল তা তুলে ধরেন মোহিত সেনগুপ্ত। আমাদের আজকে সর্বভারতীয় কংগ্রেসের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির 8তম মৃত্যুদিন। সেই উপলক্ষে তার শ্রদ্ধা জানানোর জন্য আমরা জেলার সর্বত্র উপস্থিত হয়েছি এবং আজকে আমরা জেলা কংগ্রেসে এসেছি। প্রিয়দার অবদান আমরা কোনদিন ভুলতে পারবো না। উনি যে কাজগুলো জেলায় করে গেছেন তারপরে আর কোনো কাজ করতে পারেনি। আমাদের জেলাটাকে একটা জায়গায় একটা পৌঁছে দিয়েছিলেন ভারতবর্ষের মানচিত্রে। এবং আজকে এইমস নামের হাসপাতাল উনি উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকে মনমোহন সিংকে বলে আমাদের রায়গঞ্জে পানিশালায় এইমস হাসপাতাল প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেছিলেন। জমি বিবাদ নিয়ে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া মণ্ডল পাড়ায়। জমি বিবাদের জেরে এক মহিলাকে বাড়িতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। তাদের বাড়িও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ, যদিও অপর পক্ষ পাল্টা অভিযোগ তুলেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এবারে মধ্যযুগীয় বর্বরতার ছবি রায়গঞ্জে। জমি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া মণ্ডলপাড়া এলাকায়। এই ঘটনা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গ্রামে। আক্রান্ত মহিলার নাম সাবানা খাতুন। মসলিমা খাতুন ও হাসেম আলীর পরিবারের মধ্যে বিবাদ রয়েছে দীর্ঘদিন ধরে। মসলিমা খাতুনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশে অভিযোগ জানানোর পর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায় বলে অভিযোগ। বুধবার মুসলিমার পুত্রবধূ সাবানাকে বেঁধে মারধর করা হয়, যদিও পাল্টা মুসলিমা ও সাবানার বিরুদ্ধে অভিযোগ তুলেছে হাসেম আলীর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। মুসলিমা খাতুন জানিয়েছেন, তার ছেলের কাছ থেকে হাসেমের ছেলে পেশায় সিভিক ভলেন্টিয়ার মঈনুদ্দিন 6 শতক জমি দেবে বলে 9,85,000 টাকা নিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় জমির পরিমাণ 3 শতক। এর প্রতিবাদ জানান মুসলিমার পরিবার। তারা টাকা ফেরত চান। সিভিক ভলেন্টিয়ার মঈনুদ্দিন কদিন ঘুরিয়ে উধাও হয়ে যায়। এই নিয়েই ঝামেলার সূত্রপাত। মুসলিমা জানিয়েছেন, তারা পুলিশে অভিযোগ দায়ের করায় হাসেমের পরিবার ও তাদের লোকজন বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। বুধবার মুসলিমার পুত্রবধূকে আক্রমণ করা হয়, তাকে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। আমার ছেলের কাছ থেকে দুজনে বন্ধু হয়েছিল, তো দুজনে খুব বন্ধু ছিল, মঈনুদ্দিন আর ও আমার ছেলে। বলছে আমি একটা জায়গা বিক্রি করবো, তুই নিবি? কচ্ছে নিবো, তো আমাদের তো ভিতরে বাড়ি নিবো। তো বলছে তাহলে টাকা দে। কচ্ছে টাকা তোকে এমনি দিব রে। কচ্ছে তুই আমার ডঙ্গাস নে। আবার স্টার অফিসে যে একটা বায়নামা ডঙ্গাস করলে ওকে 9,85,000 টাকা দিয়ে দিচ্ছে।
তারপর বলছে জায়গা স্টাডিতে 1 মাসের ভিতর টাকাটা পে কর, তারপর স্টাডিতে যাবো। আমার ছেলে তো পে করে দিল, স্টাডিতে যা দেখছে 3 শতক 2 শতক 55 শতক দিচ্ছে, 55 পয়েন্ট দিচ্ছে। আর তো এটা নাই ভাই, আমি তো আমার হবে না, এটা আমাকে টাকা ফিরা দে। বলছে আমার মার তো জায়গা আছে রে, তোকে বুঝাই দিব। দাঁড়া, আমি ভাই মানবো না এতদিন, না আমাকে টাকা পে কর। 9,85,000 টাকা দিল, 6 শতক মাটি দিবে ও, দাম সব পেক হয়ে গেল, হয়ে যায়। তারপর জায়গাটা দিচ্ছে না, তো এ মানে না, তো বলছে হ্যাঁ। তারপরে ও মোবাইল সুইচ করে ও হারায়, ও নাই। তারপরে কিছুদিন বাদ ফোন করে বলছে আমি দিব রে, আমার মা তো বোঝে না, তোকে 12 লাখ টাকা দিয়ে দিব, তোর 10 লাখ নিচ্ছি তো 12 লাখ দিব। তো দে ভাই তাহলে টাকাটা দে। এরপর থেকে হারা গেল, আর নাই। 2 মাস 3 মাস ধরে হারা গেল। আর থানায় যাই না বলে যে থানায় ওদেরকে মারে ধরে। একদিন আসে আমাদেরকে হুমকি দিল, এই মস্তান গুলা কালুয়া খালেক কালুয়া মজির মনোয়ার, হ্যাঁ, এগুলা আসে আমাদেরকে হুমকি দিল, তোমরা 2 দিনের ভিতরে যদি বাড়িতে না মিচাল করো তোমাদের জ্বালায় পুরায় মারে ধরে ছাই করবো। তো বলছে কি জ্বালাই দিব। তারপর লাঠি সোটা নিয়ে আমাদের পিটা ছিল, আমরা ঘরের ভিতরে ঢুকে পড়ে জ্বালাই দিল। আমরা দরজা বন্ধ করছি, খুলি না, তারপরে ওরা জ্বালাই দিল আমাদের ঘরে। এখন ঘর বাড়ি জ্বালাচ্ছি, বাড়াই নাই। তারপর আমরা তো থানাতে গেলাম, ইফার করে থানায় দিলাম। আজকে তারপর আমার বৌমাটা, আমরা জানি থানায় ডাকছে দ্বিপাঠিকে, আর কিছু হবে না আমরা জানি। ওরা যে সারা রাত ওরা মস্তানি করে, তারপরে কি করলো, আমার বৌমাটা হয়তো এদিক দিয়ে ওদিক দিয়ে না অন্য দিক দিয়ে যাচ্ছিল, তা আমার বৌমাটাকে আটকায় ধরে নিয়ে যায়, ইচ্ছা মতন মার দৌড় যাই জমিতে ছেলেগুলা যে করতে মানালো সে করলো। ছেলেগুলা বেঁধে রাখছিল। আমরা যাবো কেন, আমাদেরকে মার ফেলবে, আমাদেরকে বেঁধে ভয় আতঙ্ক আমরা গেলাম না। বৌমাটা মারধর করতে যাবে, একা যাবে আমার বৌমাটা। আমরা চাচ্ছি ওদের সাজা চাচ্ছি, আমরা বিচার চাচ্ছি, সাজা চাচ্ছি। আমার বৌমাটা কোনো ক্ষতি করে নাই। হাসেম আলী পাল্টা মুসলিমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন বাড়ির সামনে থাকা পুকুরে লিজ গ্রহীতাদের মাছ ধরার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যে মামলা করা হচ্ছে। বুধবার মুসলিমার পুত্রবধূ তাদের বাড়িতে অগ্নিসংযোগ করতে আসে, এরপরই তার বাড়ির মহিলারা সাবানাকে ধরে বেঁধে রাখে। আজকে কালকে যে ঘটনাটা হয়েছিল পুকুর পাড়ে, আমি পুকুর লিজ দিছি, তারা মাছ ধরতে গেছে, মিথ্যা কেস করছে, করার পর আজকে কেন্দ্র করে বাড়িতে চলে আসছে। আমার বাড়ির বউ বেটিগুলা ধরে রাখছে, আমরা ছিলাম মাঠে, হ্যাঁ, তখন দৌড়া আসছি। ওরা ওই বউটাতে তুলে নিল, ওই আরো ছিল, ওরা চলে গেছে ভেগে গেছে। এই মারপিট করার জন্য, বাড়ি ঘর জ্বলাই দিবে, হ্যাঁ, হাসুয়ানে আসছিল, বলে কাটে ফেলাই দিবে। তখন বাড়ি ফাঁকা ছিল, খালি বউগুলা ছিল। তারপর তো আমাদের বউগুলা তো ধরে রাখে দিচ্ছে। ও বলে পুকুর বেলা সম্পূর্ণ পাবে। তা আমি বলছি তুমি কাগজ দেখাও, কোর্টে যাও, কাগজ যদি তোমার থাকে, তুমি যেখান থেকে পুকুর পাবা, আমি পুকুর ছাড়ে দিব, দিয়ে আমার নিজের জায়গাতে আমি ব্যবহার করব। কথা আমি কোনো কাগজও দেখাবো না, আমি কোর্টও তো যাবো না, আমি না আনবো না। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে সাবানাকে উদ্ধার করে। সাবানা জানিয়েছেন অভিযুক্তরা রাস্তা থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখে। তার 2টি মোবাইল ফোন এবং 20,000 টাকা ছিনতাই করা হয়েছে। পুরনো ঝামেলা নিয়ে থানায় অভিযোগ করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। বেঁধে রাখছিল, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, আমার 2টা মোবাইল আর 20,000 টাকা নিয়ে নিল। কেন বেঁধে রাখলো, কি কারণে, কি করেছিল? একটা কেচাল হয়েছিল, ওই কেচালটা আমরা কেন কেস করছি, ওরা আমাকে টেকে ধরছে, কেন কেস করতে গেছিলাম, সেই জন্য ওরা আমাকে মারলো। 2টা মোবাইল কারে নিয়েছে আর 20,000 টাকা কারে নিয়েছে। কোথায় বেঁধে রেখেছিল আপনাকে? আমাকে আগে এখানে বেঁধে রেখেছিল, ওখান থেকে ধরে আনছে। ওই রাস্তা, ওই দোকানটার এইদিকে আমাদের রাস্তা, ভিতরে আমাদের বাড়ি, ওখান থেকে ধরে আনে। আগে এখানে বাঁধছিল, এখান থেকে বলছে সাজিশ করবো, তারপরে নিয়ে গেল বাড়িতে, বলছে কি সাজিশ করবো, একে বাঁধে রেখো। কেন কালকে কেসটা করলো? কালকে ওরা আমাদের ওখানে একটা পুকুর আছে, পুকুরটার মধ্যে আমাদের কেচাল চলছে, ওখানে গেছে মাছ মারতে, বলছে কি আগে কেচালটা মরুক তারপরে আমরা দিব মাছ। তার ওরা জবরদস্তি করে মাছ মারলো, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিল, তারপর আমার কাপড় টাপড় সম্পূর্ণ ছিঁড়ে দিয়েছে। পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ননী গোপাল বর্মন জানিয়েছেন, পুলিশ আইন অনুযায়ী তদন্ত করছে, তদন্ত করে যারা দোষী প্রমাণিত হবে তাদের শাস্তি হোক। বিষয়টা আজকে যখন সকালবেলা ঘটনাটা ঘটে, কিছুক্ষণের মধ্যে আমি খবরটা পাই। অবশ্য খবর পাওয়ার পরেই আমি ওখানে ছুটে যাই, যদিও মেম্বার হিসেবে সেই দায়িত্বটা আমাকে ওরা সেই হিসেবে বলেছে। আমি গেলাম, যাওয়ার পরে ওখানে দেখলাম যে হ্যাঁ বেঁধে রেখেছে। যদিও ঘটনাটা আগাগোড়াই কিছুটা জানতাম যে একটা গন্ডগোল ওদের মধ্যে চলছে,
তাই গিয়ে ওখানে যেটা জানতে পারলাম বিশেষ করে যে মহিলাটা নাকি এসেছিল দাটা ফোন নিয়ে ওর বাড়িতে হামলা করবার জন্য, এরকম একটা ব্যাপার শুনলাম ওখান থেকে যারা বললো আর কি, পুরো গ্রামবাসী ওই এলাকার মানুষ যারা বললো। এবং প্রকৃতপক্ষে পরবর্তীতে আমি দেখলামও যে সত্যি সত্যি বেঁধে রেখেছে। দেখার পরে আমি বললাম যে এই মুহূর্তে বেঁধে রেখেছে কতক্ষণ, বলে এতক্ষণ বেঁধে রেখেছি, বেশ কিছুক্ষণ আগে। তাহলে বেঁধে না রেখে বরং খুলে দিলেই পারতে, এখানে তো এত লোকজন আছে। তো ওনারা বললো যে না এই মুহূর্তে ওনাকে খোলা যাবে না, এই কারণের জন্যই, কারণ যেহেতু হাতিয়ার নিয়ে এসছে যে কোনো মুহূর্তে ও হাতিয়ার চালাতে পারে, এই আশঙ্কা করে আমরা কিন্তু ওকে বেঁধে রেখেছি। ঠিক আছে, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসতেছে, আসুক। যাই হোক, পরবর্তীতে পুলিশ এলো, পুলিশ দুপক্ষকে তুলে নিয়ে চলে গেল। এবং আমি বিশেষ করে মনে করি এই বিষয়টাকে যে ওখানকার যে ঘটনাটা ঘটছে দীর্ঘদিনের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি যদিও এটাকে নিয়ে বসার গ্রামবাসী মিলে, তো ওটাকে আমরা ঠিক মিউচুয়াল জায়গায় আনতে পারিনি। পুলিশ যেহেতু এসছে, পুলিশ প্রশাসন পুলিশের কাজ করছে, আইন সম্পূর্ণ আইনের দিকটা দেখে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী হবে তাদের প্রকৃত শাস্তি হোক, অপরাধ যারা করবে তাদেরকে তার সাজা হোক। অপরদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর ক্রেতা সুরক্ষা দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্রেতা সুরক্ষা ও জনপরিষেবা অধিকার আইন নিয়ে সচেতনতা শিবির। বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে এই আয়োজন করা হয়। কলেজের পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে এই শিবিরে অংশ নেন। পড়ুয়াদের ক্রেতা সুরক্ষা ও জনপরিষেবা অধিকার নিয়ে অবগত করা হয়। জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক সোমদেব চৌধুরী বলেন, বর্তমানে কেনাকাটির পরিমাণ যেমন বেড়েছে, লোক ঠকানোর পরিমাণও বেড়েছে। প্রতারিত হলে ঠিক কিভাবে নিস্তার পাওয়া যাবে তা নিয়ে এদিন আলোচনা করা হয়। আজকে আমাদের ক্রেতা সুরক্ষা বিষয়ক এবং জনপরিষেবা অধিকার আইন বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়েছে পলিটেকনিক কলেজে। সেই বিষয়ে আমরা উপস্থিত ছাত্রদের সঙ্গে আমাদের মতামত বিনিময় করব এবং আমাদের যে বক্তব্য সেটি পেশ করব। বিষয়বস্তু হলো, বর্তমান যুগে যেমন কেনাকাটার পরিমাণ বেড়েছে, তার সঙ্গে কেনাকাটা করে ঠকে যাওয়ার পরিমাণও বেড়েছে। এই ঠকে যাওয়া থেকে আমরা কীভাবে নিস্তার পেতে পারি এবং ঠকে গেলে কী করে প্রতিকার পেতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা। পলিটেকনিক কলেজের অধ্যক্ষ চিন্ময় সাহা জানিয়েছেন, এই ধরনের শিবিরের জেরে উপকৃত হবেন পড়ুয়ারা। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আমাদের এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র এবং ছাত্রীরা আছে, তাদের উদ্দেশ্যে এই সেমিনারটির আয়োজন করা হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট যে কনজিউমার ফোরাম, ওনার যিনি ডেপুটি ডিরেক্টর, তিনি এসছেন এবং তার অন্যান্য অফিস কর্মীরা এসছেন। এখানে লিফলেট বিলি করা হবে এবং পোস্টারিং করা হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে এই বিভিন্ন ক্রেতা সুরক্ষা ব্যাপারে বিভিন্ন বিষয়ের সম্বন্ধে আমরা বিশদভাবে অবহিত করব। এটাই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য। একাধিক দাবিতে বুধবার রায়গঞ্জে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চ নামের একটি সংগঠন। এদিন সংগঠনের প্রতিনিধিরা কর্ণচূড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন। অতিরিক্ত জেলা শাসকের হাতে তারা ডেপুটেশন পত্র তুলে দেন। সংগঠনের প্রতিনিধি শাহিদুর রহমান বলেন, বর্তমানে ক্রমশ সারের কালোবাজারি চলছে। এমআরপি রেটের থেকে অনেক বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা। যেমন ইউরিয়া সারের এমআরপি রেট 256 টাকা, সেখানে বাজারে তা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এনপিকে 10-26-26 সারের খুচরো দাম 1470 টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা কিংবা তারও বেশি। ব্যবসায়ীরা ক্যাশ মেমো দিচ্ছে না। এসব ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আমাদের উত্তরবঙ্গ ভিত্তিক একটা সামাজিক মঞ্চ, সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে এডিএম ডেভেলপমেন্টের কাছে ডেপুটেশন দিলাম। বিষয়টা খুব জ্বলন্ত সমস্যা। আপনারা জানেন, কৃষকদের এই টাইমটা, আমাদের টাইমটা খুব ক্রুশিয়াল টাইম এবং এই সময়টাতে সার নিয়ে যে কালোবাজারি হচ্ছে, সারের দাম নিয়ে, সারের প্রাপ্যতা নিয়ে যে কালোবাজারি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এডিএমকে আমরা ডেপুটেশনটা দিলাম। প্রথম একটা বিষয় আপনারা জানেন যে সারের মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ভর্তুকি থাকে। সেই ভর্তুকি থাকার পরেও যেরকম ইউরিয়া 266 টাকা দাম এমআরপি, বাজারে 300-350 টাকা করে নিয়ে নিচ্ছে। কোথাও এই একটা ক্রুশিয়াল একটা ক্রাইসিস, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে সে দামটা বাড়িয়ে দিচ্ছে।
এনপিকে 10-26-26 একটা মিশ্র সার এবং খুব গুরুত্বপূর্ণ, চাষিদের সেটা কাজে লাগে। এখন আপনারা জানেন যে আলুর বীজ বপন করবে, ভুট্টার বীজ বপন করবে, বড় চাষ করবে, এই ক্রুশিয়াল টাইমটাতেই কি করছে দোকানদারেরা সারের দাম, বিষের দামগুলো বাড়িয়ে দিচ্ছে। যেরকম 10-26-26 এনপিকে 10-26-26 1470 টাকা রিটেল প্রাইস ইনক্লুডিং জিএসটি। সেখানে বাজারে প্রতি বছর এই ঘটনাটা ঘটছে, প্রতি বছর বাজারে সেটা 2000 থেকে 2500 টাকা দাম নিচ্ছে, কখনো কোনো তার থেকেও বেশি নিচ্ছে। 2 নম্বর হলো কি ক্যাশ মেমো দিচ্ছে দোকানদারেরা, ক্যাশ মেমো দিচ্ছে না, যেন এই জিনিসপত্রের দাম যেন কমে, আলুর দাম কমে, পেঁয়াজের দাম কমে, বীজ, সার, প্রত্যেকটা জিনিসের যেন দাম কমানো হয়, নাহলে পরবর্তীতে আমরা আন্দোলনে চলে যাব। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ। রবিবার দ্বিতীয় ডিভিশনের 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় হাইওয়ে ইউথ ক্লাবকে হারিয়ে জয় পায় নেতাজি পাঠাগার এবং দ্বিতীয় খেলায় অজয় সংঘকে হারিয়ে জয় পায় ডক্টরস 11 অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ। এবারের লিগে 2টি ডিভিশনে অংশ নিয়েছে 23টি ক্লাব। প্রথম ডিভিশনে 2টি গ্রুপে রয়েছে 10টি দল এবং দ্বিতীয় ডিভিশনে 2টি গ্রুপে রয়েছে 13টি ক্লাব। শুক্রবার লিগের 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মাঠে নামে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির 2 দল, নেতাজি পাঠাগার ও হাইওয়ে ইউথ ক্লাব। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 138 রান তোলেন নেতাজি পাঠাগার। প্রতাপ চক্রবর্তী 24 বলে 30 রান এবং সুদীপ রায় 13 বলে 25 রান করে। হাইওয়ে ইউথ ক্লাবের রবীন্দ্র সরকার 4 ওভার বল করে 16 রান দিয়ে 2 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 131 রানে শেষ হয়ে যায় হাইওয়ে ইউথ ক্লাবের ইনিংস। দলের ব্যাটসম্যান রবীন্দ্র সরকার 23 বলে অপরাজিত 27 রান এবং সৌরভ বল 21 বলে 25 রান করে। নেতাজি পাঠাগারের বোলার প্রশান্ত সরকার 4 ওভার বল করে 18 রান দিয়ে 3 উইকেট দখল করে এবং অপর বোলার ধনুরাম দাস 4 ওভার বল করে 23 রান দিয়ে 2 উইকেট দখল করে। 7 রানে হাইওয়ে ইউথ ক্লাবকে হারিয়ে জয় পায় নেতাজি পাঠাগার। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় নেতাজি পাঠাগারের প্রশান্ত সরকার। দ্বিতীয় ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় গ্রুপ বির 2 দল, রায়গঞ্জ অজয় সংঘ এবং ডক্টরস 11 অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। প্রথমে ব্যাটিং করে অজয় সংঘ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 26 রান তোলে। সুরজিৎ পাল 54 বলে 50 রান করে এবং নীলাঞ্জন দত্ত 18 বলে 24 রান করে। ডক্টরস 11 এর বোলার বিজয় বর্মন 4 ওভার বল করে 16 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করে। অপর বোলার অজয় বর্মন 4 ওভার বল করে 14 রান দিয়ে 2 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 18.2 ওভারে 3 উইকেটে 130 রান তুলে নেয় ডক্টরস 11। আকাশ বর্মন 48 বলে অপরাজিত 53 রান এবং রাহুল বাসফোর 34 বলে 31 রান করে। অজয় সংঘের বোলার নীলাঞ্জন দত্ত 3 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট দখল করে। 7 উইকেটে অজয় সংঘকে হারিয়ে জয়ী হয় ডক্টরস 11 অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় ডক্টরস 11 এর আকাশ বর্মন। বৃহস্পতিবার দ্বিতীয় ডিভিশনের লিগের প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির 2 দল, কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব এবং রূপাহার যুব সংঘ। দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর 2 দল, রয়্যাল যুব সংঘ এবং চেলসি ক্রিকেট ক্লাব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।